সেন্ট মার্টিনের দুয়ার খুলছে আজ থেকে। জাহাজ মালিক শ্রমিকদের ধর্মঘটে পর্যটক খরার শঙ্কা। বান্দরবানে খুলছে থানচি তিন্দু রুট। ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস অক্টোবর। এক মাসেই ৮০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২,০০০। ডিসেম্বর পর্যন্ত প্রকোপের শঙ্কা কীটতত্ত্ববিদদের। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু, কারণ কোনো ওষুধপাতি দেয় না। বলতাছি বারবার, এই যে আমরা লোক নাই গা, আপনারা আসতেছেন না কেন স্যালাইন দেওয়ার জন্য? স্যালাইন দেবো, আমরা লোক নাই গা। ১৫ বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই, ডেঙ্গু ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ার। অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা, প্রায় ১ ঘন্টা পর আসে নিয়ন্ত্রণে। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। তবে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপে নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। দিনে মাত্র ২,০০০ ভ্রমণ পিপাসু সুযোগ পাবেন যাওয়ার। তবে মানতে হবে সরকারি ১২টি নির্দেশনা। এদিকে সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন কড়াকড়ির কারণে পর্যটক খরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এমন ঘোষণায় সেন্ট মার্টিনের ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে। সেন্ট মার্টিন দ্বীপে আছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। সবশেষ তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, জাহাজ মালিক শ্রমিকদের ধর্মঘটের ফলে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? পর্যটকদের জন্য কি জেটি প্রস্তুত করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রাব্বি, পর্যটকদের জন্য কোনো প্রস্তুতি এখনো নেই, যদিও কাগজে কলমে ঘোষণা আছে। আমরা সকাল থেকে দেখেছি কোনো পর্যটক এখনো আসেনি, যদিও জাহাজ মালিকদের সংগঠনের পক্ষ থেকে জাহাজ না চালানোর ঘোষণা দিয়েছে। যদিও আজকে আবহাওয়াটা অন্য দিনের চেয়ে একটু ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় সাগর উত্তাল হয়ে যেতে পারে। আপনি দেখছেন যে এখান থেকেই যে স্থানীয় বাসিন্দা যারা দ্বীপে যাতায়াত করে তাদের জন্য একটি ট্রলার আছে। আর আপনি দেখেন যে জেটিটির অবস্থা যদি আপনাকে একটু দেখাই, যে এরকম ভাঙাচোরা জোড়াতালি মার্কা জেটির ভেতর দিয়েই এখানকার বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছে। যদিও আবহাওয়া অনুকূলে না থাকলে পর্যটকরা যদি পর্যটকবাহী যদি জাহাজ আসতো, এরকম আবহাওয়ায় অ্যালাউ করতো কিনা, অনুমোদন পাবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে। আর যে জেটিটির কথা বলছেন, যেখানে কক্সবাজার থেকে জাহাজ এসে এই জেটিটাতেই থাকার কথা, অর্থাৎ এই জেটিতে নোঙর করে সেখান থেকে পর্যটকরা নামবে। তো সেই জেটিটির যে অবস্থা, এই জেটিটিতে বড় জাহাজ এসে নোঙর করার মতো ফিটনেস এই জেটিটির নেই। এই কারণে এই জেটিটি সংস্কারের দাবি জানিয়েছিল জাহাজ মালিক সংগঠনের পক্ষ থেকে অনেক আগের থেকেই। কারণ বড় জাহাজ এখানে এসে খুবই পুরনো, উপরে স্টিলের ফ্রেম দিয়ে কোনো রকম আটকে রেখেছে, এবং এটার উপরে এত বড় বড় ভাঙা এবং এত বড় বড় গর্ত। সেখানে স্থানীয়রাই চলাচল যখন করেন তখন সেখানে অনেক সাবধান হয়ে চলাচল করতে হয়। সেখানে অনেক পর্যটক যদি একসাথে আসে তাহলে এই জেটিটিও উপযুক্ত নয়। এছাড়া আপনি জানেন যে শুধুমাত্র শুরুর কথা বলা হয়েছে, সেই অনুযায়ী পুরো দ্বীপের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কোস্টগার্ড, নেভি, তারা যে টহল দিচ্ছে বা তাদের দুটি যুদ্ধ জাহাজ সবসময় কিন্তু এই সেন্ট মার্টিনের নিরাপত্তার জন্য আছে। এবং এই সাগরের যে আমাদের যে রুটটি আছে, সাগরের এই সাগর সীমানা
বাংলাদেশের জলসীমানা কোনোভাবে যেন কোনো শত্রু দ্বারা আক্রান্ত না হয়, কোনো সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রান্ত না হয়, তার জন্য তারা পুরোটাই নিশ্চিত করেছে এবং তাদেরই দায়িত্ব, কোস্টগার্ডের দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। তারা বলছেন আমরা পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি, এখন যদি পর্যটকরা আসে, কিন্তু পর্যটকরা আসার পরে যে অবস্থা, এখানের রিসোর্টগুলো একদমই বন্ধ, সবগুলো, এগুলো প্রস্তুত হওয়ার কোনো লক্ষণই নেই এবং তারা বলছে যদি রাতে থাকার সুযোগ না পায় তাহলে পর্যটকরা এখানে আসবে না। আর তারা রিসোর্টগুলো খুলে রাখলে তাদের যে দৈনন্দিন খরচ সেগুলো তারা কোনোভাবে মেটাতে পারবেন না, এই কারণে তারা রিসোর্টও চালু করেনি। যদি সরকার তারা তুহিন, আপনাকে ধন্যবাদ। সবুজ পাহাড়, বয়ে চলা সাঙ্গু নদী আর ঝর্ণার স্ফটিক ধারা, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক ভুবন বান্দরবান। দীর্ঘদিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে থানচি তিন্দু রুট। এতে আবারও সরগরম হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। ভ্রমণ পিপাসুদের জন্য রেমাক্রি ও নাফাকুম পুরোপুরি উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। সবুজ পাহাড়ে মেঘের খেলা, সাঙ্গু নদীর আঁকাবাঁকা স্রোত আর ঝর্ণার কলকল ধ্বনি, প্রাকৃতিক সৌন্দর্যের রানী বান্দরবান এখন পর্যটকদের পছন্দের শীর্ষে। দীর্ঘদিন পর খুলে দেয়া হয়েছে থানচি এলাকার তমাতুঙ্গি রাজাপাথর। বান্দরবান শহর ছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা, উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য। থানচির অদূরে তমাতুঙ্গি ভিউ পয়েন্টে ভিড় করছেন বাইকাররা। এসে খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। তবে এই যে আমাদের প্রকৃতিটাকে প্রকৃতির মতো করে রাখলেই ভালো হবে। বান্দরবানের যে সৌন্দর্য সেটা এতই আলাদা, এত ইউনিক আর এত মাইটি যে আসলে বলে শেষ করা যাবে না। সাঙ্গু নদীর স্রোত ভেদ করে রোমাঞ্চকর বোট জার্নি উপভোগ করছেন পর্যটকরা। তিন্দুর বিখ্যাত রাজা পাথর দেখতেই তাদের উচ্ছ্বাস বেশি। এছাড়া বাংলার নায়াগ্রা খ্যাত রেমাক্রি ঝর্ণার মনোমুগ্ধকর দৃশ্যে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। অসাধারণ, মানে এটা আসলে যারা আসেন নাই তাদেরকে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। সৃষ্টিকর্তা নিজের হাতে বানানোর যেই মহিমাটা, এটা আসলে এখানে পাওয়া গেছে। বান্দরবনের এই রিমাক্রি জলপ্রপাত আজকে সত্যি দেখলাম, আসলেই ভিউটা কিন্তু অসাধারণ। বর্তমানে প্রশাসনের অনুমতি রাজাপাথর পর্যন্ত থাকলেও পর্যটকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যাচ্ছে রেমাক্রি ও নাফাকুম পর্যন্ত। তাই দ্রুত এসব পর্যটন এলাকা উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। পর্যটন লস করে আপনি প্রকৃতি রক্ষাও করতে পারবেন, এটা সাময়িক, আলটিমেটলি এটার কোনো লাভ হবে না। আমাদের এই জায়গাগুলো এত সুন্দর, মানুষজনও খুব ভালো, চমৎকার, আমাদের গাইড খুব ভালো, আমাদের হেল্প করেছে। মামুন নুরশিতভি, যমুনা নিউজ। অনেকদিন ধরে আলোচনা চললেও এখনো মধ্যম পন্থার রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত এনসিপি সহ তারুণ্য নির্ভর কয়েকটি দলের নির্বাচনী জোট হবে কিনা তা নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে। সম্ভাব্য জোটের দলগুলোর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আছে বিভক্তি। নেতারা বলছেন আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্ত চান তারা। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। আর কখনোই বিভাজিত করা যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বাধীন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে জোট গঠনের কথাও শোনা যায় জোরালোভাবে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল। রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে। এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় থাকা ৯টি দলের মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার ৬টি দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চও রয়েছে। তবে কতটা সত্যতা রয়েছে এই তথ্যে? মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জানা গেল জোটবদ্ধ হওয়া নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। কিভাবে সামনের নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনের নির্বাচনকে আমরা ফেস করতে পারি সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে ফিক্সড কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি বিষয়টা এখনো পর্যন্ত সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। না, এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না, এখন তো একমতই হই না। আমরা প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি, আলোচনা এখনো চলমান আছে, কোনো সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, এক্ষেত্রে যদি সম্ভব হয়
প্রগতিশীল দল, মধ্য বামপন্থী, মধ্যপন্থী অনেকগুলো দল এখানে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর নেতারা জানান আগামী দিনে রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চান তারা। ভোটের মাঠে মধ্যম পন্থার রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ করতে চাইলেও নানামুখী শঙ্কাও আছে। তবে তফসিল ঘোষণার পরপরই চূড়ান্ত হবে এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ। জোটের বিষয়টাতে এনসিপি এখনো পর্যন্ত সবার জন্যই ওপেন রয়েছে। আবার একই সাথে আমরা জোট করব কি করব না সেই সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করিনি। সেই সিদ্ধান্তগুলো আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রহণ করতে পারবো। নেতৃত্বের প্রশ্নটা তো আমরা আমাদের গণতন্ত্র মঞ্চে যেভাবে কাজ করি, কোনো একক দল কোনো নেতৃত্ব দেয় না। তো এটা আসলে ওই ধরনের কোনো একটা নির্দিষ্ট দলীয় নেতৃত্ব আমরা আর অনেকগুলো দল কাজ করবে এইরকম কোনো জোটের জায়গা আমরা এখন ভাবিনি। ফলে বিএনপির যেই রাজনৈতিক চিন্তা, জামাতের যে রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগের যে রাজনৈতিক চিন্তা, জাতীয় পার্টির রাজনৈতিক চিন্তার বাইরে এসে নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট, একটা অ্যালায়েন্স, একটা নতুন রাজনৈতিক ধারণা তৈরির জন্য আমরা চেষ্টা করছি। বিএনপি জামায়াতের রাজনৈতিক চিন্তার বাইরে যেতে চান এই দলগুলোর নেতারা, কিন্তু শেষ পর্যন্ত পুরনো এই দল দুটির আসন সমঝোতার সম্ভাবনাও আছে মধ্যমপন্থী এইসব দলের সাথে। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর। রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,000 মানুষ, মৃত্যু হয়েছে 80 জনের। বিভিন্ন হাসপাতালে বাড়ছে এই রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ 24 ঘন্টায় রোগী ভর্তি 149 জন। এর মধ্যে 128 জনই ডেঙ্গু আক্রান্ত, যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি। এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন 279 জন। হাসপাতাল বলছে ভর্তি রোগীদের 80 ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা। এছাড়া রাজধানীর ভাটারা, বাড্ডা ও ডেমরার রোগীও আছে। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী, কারণ কোনো ওষুধপাতি দেয় না। ডিসপেন্সাল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে। স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে, দিব না, নিয়ে আসেন। বলতাছি বারবার এই যে আমরা লোক নাই গা, আমরা আপনারা আসতেছেন না কেন স্যালাইন দেওয়ার জন্য, কয় স্যালাইন দেবো, আমরা লোক নাই গা। গত বছরের 31 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল 61,000। এবার তা প্রায় 70,000-এ ঠেকেছে। গত 3 মাসে আক্রান্তের সংখ্যা বেশি। আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী। ডেঙ্গু রিপিটেডলি যত হবে, অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা 4টা স্ট্রেন আছে, কাজে 4 বার হওয়ার সুযোগ আছে, তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে, একটু দুর্বলতা লাগছে, জ্বর বলে দুর্বলতা, কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে যেটা বুঝতে পারছেন না। ডেঙ্গু চিকিৎসায় আগের চেয়ে বেড়েছে সক্ষমতা, কিন্তু থামেনি মৃত্যু। চলতি বছর মারা গেছেন 278 জন। এর মধ্যে গত 3 মাসে মৃত্যু হয়েছে প্রায় 200 জনের। রোগী জানি ডেঙ্গু জানতে পারে তাড়াতাড়ি, এই জন্য আমরা ডেঙ্গুর টেস্টটা বিনামূল্যে করেছি। হ্যাঁ, শুধুমাত্র 50 টাকার জন্যও যেন কেউ টেস্ট দেরিতে না করে এবং দেরিতে না আসে, তা সরকার সর্বোচ্চ চেষ্টা তো করে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও মশা মারার তেমন উদ্যোগ ছিল না বললেই চলে। কীটতত্ত্ববিদেরা বলছেন আরও 2 মাস থাকবে এই রোগের প্রকোপ। এখনো এই স্পর্শের ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। 15 বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই, ডেঙ্গু ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে প্রায় 3000। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। উদ্দেশ্য মহৎ, যৌথ উদ্যোগে একত্রিত হবে পুঁজি, সেই তহবিল দিয়ে বাস্তবায়ন হবে নতুন উদ্যোগ, মিলবে কর্মসংস্থান, নিশ্চিত হবে অর্থনৈতিক মুক্তি। কিন্তু সমবায় বা যৌথ এই প্রচেষ্টায় সুফল মিলেছে কতটুকু? নানা অনিয়ম এবং লুটপাটে বিপর্যস্ত সমবায় খাত। দুর্বল তদারকি ব্যবস্থায় খোয়া যাচ্ছে সাধারণ মানুষের অর্থ। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। রিমন রহমানের রিপোর্ট। রাজধানীর দারুস-সালাম এলাকায় মিরপুর সড়কে চোখ রাখলেই দেখা মিলবে বিপণী বিতান, বড় সাইনবোর্ডে লেখা সমবায় বাজার।
এই বিক্রি কেন্দ্রে আছে হরেক রকম পণ্য, কিন্তু সমবায়ীদের অংশগ্রহণ নেই বললেই চলে। অথচ এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্যই ছিল ন্যায্য মূল্যে বিক্রি হবে সমবায়ীদের পণ্য, ভাঙবে বাজার সিন্ডিকেট। না, সমবায়ী আমরা বাইরে থেকে বিভিন্ন ওষুধ থেকে ডিলার থেকে আমরা মাল নিই, বিভিন্ন কোম্পানি ডিলার প্রতিনিধিরা আসে, ওনাদের কাছ থেকে আমরা মাল নিই। তদারকি এবং সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে গেছে ভালো এই উদ্যোগ। শুধু সমবায় বাজারই নয়, সমবায় ব্যবস্থায় ফেরেনি শৃঙ্খলা। দেশে নিবন্ধিত সমিতির সংখ্যা 1,74,000। আগের বছরের তুলনায় সমিতির সংখ্যা কমলেও কিছুটা বেড়েছে সদস্য সংখ্যা এবং সঞ্চয়ের পরিমাণ। কিছু টাউটবাটপার নেতৃত্বে আসে, তারা কুক্ষিগত করে সাধারণ মানুষকে তারা প্রতারণা করে। এই সমস্ত টাউটবাটপার যারা আছে তাদের কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তাদের একটা সমঝোতা থাকে। কাজেই দেশের রাজনৈতিক পরিবর্তন হইলেও কোনো কিছু হইলেও এই সমস্ত যারা নেতৃত্বের নামে লুটপাট করে, প্রতারণা করে, তাদের কিন্তু বিচার সালিশ কোনোদিনও কখনো হয় না, দুই একটা ব্যতিক্রম ছাড়া। প্রান্তিক পর্যায়েও থেমে নেই অব্যবস্থাপনা। ধরা যাক রাজবাড়ির কথা। নিজ জেলাতেই সেলিনা পারভিন সমবায় কর্মকর্তা, তার বিরুদ্ধে ঘুষ লেনদেন, অবৈধ সম্পদ অর্জনে নানা অভিযোগ উঠেছে। সমবায় অধিদপ্তর থেকে তদন্ত কমিটি করেই দায়িত্ব শেষ। আলোর মুখ দেখছে না সেই রিপোর্ট। বেশিরভাগ জেলাতেই আছে এমন নানান অনিয়মের চিত্র। ক্ষুদ্র সমবায়ীদের অর্থ নিয়ে লাপাত্তার ঘটনাও অহরহ। 68% টাকা নিয়ে যাচ্ছে, বিভিন্ন তহবিলে চলে যাচ্ছে ট্যাক্স চুক্তির ভিতর। তাহলে সমবায়ীরা কী পাবে? একদিকে সমবায় সমিতির ইমেজ প্রবলেম আছে, অনেক দুশ্চরিত্র মানুষ এর ভিতর ঢুইকার সমিতি করে টাকা পয়সা লুটপাট করছে, সেগুলি তো বিচার আচার তাদের হাতে ছিল। কই আইডিএলের বিচার হয়েছে, শফিক ঘুরে বেড়াচ্ছে এই দেশে, ম্যাক্সিমের লোকদের বিচার হয়েছে, ওই আমাদের ডেস্টিনির লোকদের বিচার হয়েছে, তো এগুলি তো বিচার আচার করলেন না। সমবায়ে ঘটেছে বড় বড় অনিয়ম। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভে বিনিয়োগ করে 1300 কোটি টাকা ফিরে পায়নি গ্রাহক। সমবায় প্রতিষ্ঠান কাল্প থেকে লুট হয়েছে 100 কোটি টাকার বেশি। আজিজ কোঅপারেটিভ থেকে পাচার হয়েছে গ্রাহকদের 300 কোটি টাকা। তাদের যে অডিট হচ্ছে এই সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের হিসাব ঠিকমতো রাখা হচ্ছে কিনা এগুলো সম্পর্কে সাধারণ যারা অশিক্ষিত মানুষজন আছে অনেকেরই এই সম্পর্কে কোনো ধারণা নাই। আমরা এ সকল বিষয়েও এখন আমরা ট্রেনিং দিচ্ছি। সমবায়ীদের পণ্যগুলো আসলে এখানে তুলে ধরার কথা এই বাজারে, কিন্তু সেগুলো হচ্ছে না, বা তারা অন্য কোনো কার্যক্রম চালাচ্ছে। তো তখন আমাদের স্বাভাবিকভাবে এগুলো আমরা রাখতে পারছি না। তো এখন আমাদের নিরীক্ষাগুলোও কিন্তু ডিজিটাল ব্যবস্থাপনায় হবে। মানে এই জায়গাটাতেও আমাদের আসলে খুব ফাঁকি দেওয়ার স্কোপ আর থাকবে না। জনবল সংকটে ব্যাহত হচ্ছে সমবায় অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অফিসগুলোর দুর্নীতিও বন্ধ করা জরুরি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। সকালে উপজেলার ভাটিয়ারচর আনারবাড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার হয় কুলসুমের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু বৈশাখী। গতকাল ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় 5 শিশু। পরে হঠাৎই উল্টে গিয়ে ডুবে যায় নৌকাটি। এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। পুকুর আর সাঁতার যেন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। একসময় 2000-এরও বেশি পুকুর থাকলেও আজ প্রায় পুকুরবিহীন নগরী ঢাকা। তাই তো রাজধানীর বুকে কিংবা শহরের কোনো প্রান্তে পুকুরের অস্তিত্ব মানেই নগরবাসীর উচ্ছ্বাস আর উচ্ছলতা। বাবার হাত ধরে সন্তানের সাঁতার শিখতে আসা কিংবা দল বেঁধে তারুণ্যের ঝাপাঝাপি, সবই হয় সেই পুকুরকে ঘিরে। তেমনই এক পুকুর রাজধানীর আফতাবনগরের সামাদ সাহেবের পুকুর, যার গল্প জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ক্যামেরায় ছিলেন SRS আলী। মাঝ আকাশে হেমন্তের তপ্ত সূর্য, হাসপাস প্রাণ প্রকৃতির, এরই মাঝে একটু শীতলতা আর স্বস্তির খোঁজে দুরন্ত শৈশব। এমন দৃশ্য গ্রামের পরিচিত ছবি, কিন্তু কংক্রিটেড শহরে যেখানে জলাধারের আকাল, সেখানে কোথায় এমন সুবিশাল পুকুর পাড়?
রাজধানীর আফতাবনগরের শেষ প্রান্তে প্রায় ৩ বিঘা জায়গা জুড়ে এই পুকুরের অবস্থান। সামাদ সাহেবের পুকুর নামেই চেনেন আফতাবনগর, বাড্ডা, বনশ্রী ও এর আশপাশের এলাকার বাসিন্দারা। সাঁতার ও ব্যবহার সূত্রে পুকুরটি হয়ে উঠেছে কয়েক প্রজন্মের মিলনস্থল। আমাদের অনেক ভালো লাগে, আমরা প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি পেয়ে স্কুল ছুটি পেয়ে আসি। আমাদের আশেপাশে এরকম পুকুর টুকুর নাই, তো এখানে পুকুরটা আছে, আসি কাকার কাছে। গ্রামের ফিল আসে যে আমরা গ্রামে আসছি, আবার যে সবাই একসাথে মজা করতেছি, ডুবাচ্ছি। এটা আমাদের জন্য একটা ব্লেসিং। আমি জানি না এটা কতদিন থাকবে, তো যতদিন আছে ততদিন এটা আমরা ইউটিলাইজ করছি, এনজয় করতেছি সুইমিংটাকে। এই যে বাচ্চাদের সাঁতার শেখার বাবা, আমি ওয়েট করি, আর ওরা খুব মজা করে বাচ্চার সাথে। পানি অনেক বাচ্চারা আসা যাওয়া করে, এখানে বাচ্চার সাথে খেলা হয়, নতুন এক্সপিরিয়েন্স হয়, বাচ্চাদের একটা নতুন লার্নিং হচ্ছে এখানে আসা সুবাদে। এটা একটা আমাদের জন্য বড় অপরচুনিটি। সুইমিং পুলে হয়তো যেতে সেক্ষেত্রে একটা এক্সপেন্সিভ, আবার টাইমিংয়ের ব্যাপার থাকে। পুকুরের মালিক আব্দুস সামাদ বলছেন, পৈতৃক এই জমি ভরাট করেননি তিনি। শহরের মানুষের চিত্ত বিনোদনের বন্দোবস্ত আনন্দ যোগায় তাকে। এটা আমরা পুকুর নিজেরা কাইটে রাখছি, পুকুর মাঠে কাইটে চতুর ভাঙা তার বাদে এটা রাখছি। আমার সে ভালোই লাগে, আর গোসল করে বাচ্চা করে লয়ে আসে, ময়মরূপীরা সাঁতার শেখায়, এটা ভালোই তো লাগে। কয়েক দশক আগেও ঢাকায় হাজারের বেশি পুকুর ছিল। কালের পরিক্রমায় সেই সংখ্যা নেমেছে হাতে গোনা কয়েকটিতে। শহুরে জীবনের ব্যস্ততা পেরিয়ে গ্রামীণ জীবনের স্বাদ আর স্বচ্ছ শীতল পানিতে গা ভাসাতে শহুরে মানুষরা এখানেই ভিড় করেন। তাদের প্রত্যাশা, ঢাকার অন্যান্য জলাশয়ের মতো সামাদ কাকার এই পুকুরটিও যাতে ভরাট না হয়ে যায়, দখল না হয়ে যায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খুলনার নতুন কারাগারে বন্দী স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টায় পুরাতন জেলা কারাগার থেকে প্রাথমিকভাবে 100 বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর পর্যায়ক্রমে জেলার 9 উপজেলার কয়েদি এবং হাজতিদের রাখা হবে নতুন কারাগারে। পুরাতন কারাগারে রাখা হবে খুলনা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাদের। 2011 সালে এই নতুন কারাগার নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ শেষে হস্তান্তরের পর আজ আনুষ্ঠানিকভাবে বন্দীদের সরিয়ে নেওয়া হয়েছে। এতদিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আল্লাহ যদি সহায় থাকে, আমরা আজকে 100 জন বন্দী নিয়ে এই কারাগারের কার্যক্রম চালু করব। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হল 21তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। সকালে ধলেশ্বরী নদীর নারায়ণগঞ্জ প্রান্তের বক্তাবলী লঞ্চ ঘাটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, নারী বিভাগে নৌবাহিনীর সোনিয়া আক্তার বিজয়ী হয়েছে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে পুরুষ বিভাগে 23 জন এবং মহিলা বিভাগে 12 জন সাঁতারু অংশগ্রহণ করে। পুরুষ প্রতিযোগিতায় 10 কিলোমিটার ও মহিলা প্রতিযোগিতায় 7 কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা কমিয়ে আনা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আয়োজনের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনী। ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশগুলোর সাথে সামরিক মহড়া এবং মার্কিন বাহিনীর সশস্ত্র উপস্থিতি বৃদ্ধির পর এই মন্তব্য এলো ট্রাম্পের পক্ষ থেকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যে কোনো মুহূর্তে এই হামলা হতে পারে বলে জানানো হয়, তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এখানে দেখার বিষয় হলো তারা আমাকে এবং আমার দেশকে সম্মান করছে কিনা। অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ার। শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় এর একটি ভবন। 6:45টার দিকে কুয়ালালামপুরের এই স্থাপনার 3য় টাওয়ারে আগুন লাগে। খুব দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। প্রায় 1 ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভবনের উপরের তলার একটি রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত। 60 তলা ভবনের 57তম তলার রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে চলছে তদন্ত।